গল্প অতিপ্রাকৃত ইমন জুবায়ের। সকালবেলায় জেসমিনের ফোন। চাপা স্বরে বলল, মামা, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার কাজের মেয়েটা না পেতনি। সাত সকালে এমন ফোন পেয়ে থ হয়ে গেলাম। তবে জেসমিনের বিবেচনাবোধ সম্বন্ধে আমার ভালো ধারণা আছে, সুতরাং শান্ত স্বরে জিজ্ঞেস করলাম, কিভাবে বুঝলে যে তোমার কাজের মেয়েটা পেতনি? জেসমিন বলল, কাজের মেয়েটা নতুন এসেছে, আপনি এখনও দেখেননি। নাম হাজেরা। ভারবেলা উঠেছি তো কিছুক্ষণ আগে বাথরুম থেকে ফিরছি, এমন সময় কি মনে করে রান্নাঘরে উঁকি দিলাম। দেখি হাজেরা রান্নাঘরের মেঝের ওপর বসে কচকচ করে কাঁচা মাছ খাচ্ছে। কই মাছ? দেখে আমার গা কেমন গুলিয়ে উঠল। হাজেরা পেতনি নাতে কি? আমি খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বলো কি, মাছ কি কাঁচাই খাচ্ছিল? হ্যাঁ মামা, কাঁচা, লবণও নেইনি। ও, তা মেয়েটার বয়স কত? এই ৩০-এর কাছাকাছি হবে, বিধবা, ৬-৭ বছরে একটা মেয়ে আছে, গ্রামে মায়ের কাছে রেখে এসেছে। জিজ্ঞেস করলাম, মেয়েটা নতুন বললে, কে ঠিক করে দিয়েছে? সোলেমান? হ্যাঁ। সোলেমান এ পাড়ায় কাজের মেয়ে সাপ্লাই দেয়। বললাম, আচ্ছা দেখছি কি করা যায়, তুমি এ নিয়ে ভেবো না। ফোন অফ করে ভাবতে বসলাম। জেসমিনকে সান্ত্বনা দেওয়ার দরকার, তার কারণ আছে। আমি বৃদ্ধ এবং বিপত্নিক মানুষ, আমার একটিই মেয়ে, তামান্নার বিয়ে হয়ে গেছে, অস্ট্রেলিয়া থাকে। ৬ তলার এই ফ্ল্যাটে আমি একাই থাকি, নিজেই রান্নাবান্না করি, বাজার করি। এই বহুতলার ৮ তলায় থাকে জেসমিন, আমার ভাগ্নে বুলবুলের বউ। বুলবুল একটা প্রাইভেট ব্যাংকে উঁচু পদে আছে, অফিস থেকে লোন নিয়ে ফ্ল্যাট কিনল। আমিও রায়ের বাজারে ২ কাঠা জমি বেচে ফ্ল্যাট কিনলাম। জেসমিন অবশ্য রাতের খাবারটা পাঠায়। গেস্ট এলে জেসমিন ওর কাজের মেয়েকে পাঠায়, ঘর ঝাড় দিতে আসে। বড় ভালো মেয়ে জেসমিন, আমি ওকে মেয়ের মতোই দেখি, তাই জেসমিনকে সান্ত্বনা দেওয়া দরকার। ফ্ল্যাক্সের থেকে চা ঢেলে একটা সিগারেট ধরিয়ে হাজেরার ব্যাপারটা নিয়ে ভাবতে বসলাম। গত বছর আমি রিটায়ার করেছি, পদার্থবিদ্যায় অধ্যাপনা করতাম। যৌক্তিক কারণ খোঁজার বাতিক আছে আমার, তাই ভাবলাম, কাঁচা মাছ খাওয়ার ব্যাপারটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটি কোনো মানসিক সমস্যা না একটি অতিপ্রাকৃত ঘটনা? কাজের মেয়ে রান্নাঘরে বসে কচকচ করে কাঁচা মাছ খাচ্ছে, এরকম একটি দৃশ্য ডিসগাস্টিং, সন্দেহ নেই। জেসমিন পেতনি বলল, কাঁচা মাছ জাপানিরা খায়, জাপানিরা ওই জাতে পড়ে না। পৃথিবীতে আরও অনেক জাতি কাঁচা মাছ খায়, তারাও ভূত কি পেতনিবর্গের নয়। তবে কাঁচা মাছ মাংস খাওয়া সেফ কিনা ইদানিং তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুনেছি কাঁচা মাছ খেলে গল ব্লাডারের সমস্যা হয়। টেবিলের ওপর তামান্নার পাঠানো ১৩ ইঞ্চি ডেল আল্ট্রাবুক, ইটিং র ফিশ দ্য ডেঞ্জার্স লিখে সার্চ দিলাম গুগলে। পেজগুলি এলে পড়তে শুরু করলাম। একটা পেজে লিখেছে, দ্য রিপোর্টেড ডেঞ্জার্স অফ ইলনেস বট অন বাই ইটিং র ফিশ অ্যান্ড মিট অফেন কজ ফিয়ার অ্যান্ড কনফিউশন ইন দ্য মাইন্ডস অফ দোজ হু এনজয় সাচ ফুডস আইদার ফর দেয়ার অ্যাস্থেটিক অর নিউট্রিশনাল বেনিফিটস। মনে পড়ে গেল আদিত্যর কথা। আদিত্য আমার ছোট বোন শবনমের ছেলে, খুব ঘুরে বেড়ায় আদিত্য। ওই একবার বলেছিল, খুলনার সুতারখালির এক জেলেপাড়ার লোকজন নাকি কাঁচা মাছ খায়। জেসমিনকে ফোন করলাম। জি মামা, বলেন। বললাম, কাঁচা মাছ খাওয়ার ব্যাপারটা তেমন অস্বাভাবিক কিছু নয় জেসমিন। মামা, কি বলছেন আপনি? হাজেরা কাঁটা শুদ্ধ কই গিলে খেলো। খেলো ঠিক আছে, কাঁচা মাছ পৃথিবীতে অনেকেই খায়, তাই তোমার নতুন কাজের মেয়েটা পেতনি না। পেতনি না? না। ও, আচ্ছা ঠিক আছে। শোন জেসমিন, নেদারল্যান্ডের অধিবাসীরা বছরের একটা সময় কাঁচা মাছ খায়, যখন হেরিং মাছ বিক্রি করার মরশুম শুরু হয় তখন খায়। তারা নিশ্চয়ই জিন ভূত না। ও। ফোন রেখে দিলাম। কলিং বেল বাজল। কি এলো আবার? উঠে দরজা খুলে দেখি জামাল, এ বহুতলের গার্ড। কথায় অত্যধিক স্যার ব্যবহার করে। বললাম, কি ব্যাপার জামাল? স্যার, আপনার ইন্টারকম কি নষ্ট স্যার? হ্যাঁ। ফোন করছিলাম স্যার, কেউ ধরল না স্যার। স্যার, আপনার কাছে এক ব্যাটা আইছে স্যার। ব্যাটা? কি নাম? আমি অবাক। স্যার, নাম কইলন স্যার সাদিক মিয়া স্যার। চিনেন স্যার? হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। যাও ওকে নিয়ে এসো, আর সাইফুলকে পাঠাও, ইন্টারকম ঠিক করে দিয়ে যাবে। আচ্ছা স্যার, বলে জামাল চলে গেল। আশ্চর্য, সাদেক মিয়ার ঢাকায়? সাদেক মিয়ার মোবাইল আছে, আমার নাম্বারও সে জানে, তাহলে সে আমাকে ফোন করল না কেন? আসলে সাদেক মিয়া ভারী অদ্ভুত এক মানুষ, নিজেকে তান্ত্রিক বলে পরিচয় দেয়, অশুভ জাদুটোনা বন করে।
তবে আমার এসব ব্ল্যাক আর্টে বিশ্বাস হয় না। দাড়ি টুপি পরা মুসল্লি চেহারা একজন লোক তান্ত্রিক হয় কিভাবে? গত বছর জুন মাসে দিনাজপুরে সাদেক মিয়ার সঙ্গে আমার পরিচয়। সদ্য স্ত্রী মারা গেছে। বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে উদ্ভ্রান্তের মতন এখানে ওখানে ঘুরছি। বিরল রেলওয়ে স্টেশনে এক বেঞ্চির ওপর মাঝরাতে বসে আছি। বাইরে তুমুল বৃষ্টি। সাদিক মিয়াও বসেছিল। বয়স ঠিক বোঝা যায় না, তবে 50 পেরিয়েছে। সেই যেচে আলাপ করল বিষয়ে সাপের মাথার মণি, লালমাই পাহাড়ের গোপন সুড়ঙ্গ আর কামরূপ কামাখ্যা মন্দির। এসব রূপকথা শুনতে শুনতে স্টেশনেই কেঁপে জ্বর এলো। বৃষ্টি থামলে সাদেক মিয়া ধরাধরি করে এক পুরনো পরিত্যক্ত মাজারের পিছনে একটা টিন শেডের ঘরে নিয়ে তুলল। তারপর মন্ত্রপুত কালিজিরার তেল খাইয়ে জ্বর সারিয়ে তুলল। তার ওখানে দিন 7 ছিলাম। সাদেক মিয়া ভারী যত্ন নিয়েছিল আমার। কত রহস্যময় সব গল্প শোনাল। একবার জিন নামাতে চেয়েছিল। আমার শরীর কাহিল ছিল, তাই জিন দেখতে ইচ্ছা হয়নি। দিনাজপুর থেকে আসার সময় সাদেক মিয়াকে ঢাকার ঠিকানা দিয়ে এসেছিলাম। সাদেক মিয়া এর আগে কখনো আমার ফ্ল্যাটে আসেনি, আজই প্রথম। লিফটের কাছে তাকে রিসিভ করে বললাম, এসো সাদেক মিয়া, কেমন আছো? আল্লায় তার বান্দারে রাখছে। আপনার শরীর ভালো নি? আমি ভালো। ঘরে এসে দরজা বন্ধ করতে করতে বললাম, বসো, আরাম করে। সাদিক মিয়া সোফায় বসল। এদিক ওদিক দেখছে। ড্রয়িং রুমটা তেমন সাজা গোছানো না, বইপত্র ছড়ানো। সাদিক মিয়ার হাতে একটা পাটের ব্যাগ, অতি গ্রাম্য চেহারা। পরনে পুরনো হলেও পরিষ্কার সাদা লুঙ্গি আর খয়েরি রঙের পাঞ্জাবি, মাথায় কাপড়ের টুপি, গোলপান্না হলুদ মঙ্গলয়ের চেহারা। ভ্রু কম, তবে ভরাট মুখে কাঁচা পাকা দাড়ি। জিজ্ঞেস করলাম, ঢাকা কবে এলে? গতকাল নরসিংদী আইছিলাম, শিবপুর। হারুন চেয়ারম্যান স্যারের ভিটায় একটা জিনিস ভর করছিল, সেইটারে ভোর রাতে পাটের বস্তায় বাইন্ধা আইজ ভোর ভোর টাইমে যাত্রা করছি। ও, সাদিক মিয়ের জগৎ ভিন্ন। সেই জগতে ঘটনার কার্যকারণ অন্যরকম, যা আমাদের নিত্যদিনের জীবনযাত্রার সঙ্গে মেলে না। জিনিস বলতে সে জগতে জিন ভূত বোঝায়। সাদিক মিয়া কি বলতে যাবে, অমনি টিএনটি ফোনটা বাজল। শবনম। বলেন। হ্যাঁ শবনম, বল। ভাইজান, আদিত্যকে ফোনে পাচ্ছি না। ও না কদিন আগে খুলনা গেল, সুতারখালি না কই? হ্যাঁ, আদিত্যর ফোন বন্ধ। কাল রাত থেকে ফোনে পাচ্ছি না, আজ সকালেও পাচ্ছি না। সে কি? আচ্ছা, আমি খোঁজ নিচ্ছি, তুই অত ভাবিস না, বলে অফ করে দিই। পাত্তা দিলাম না। শবনমের টেনশন করার বাতিক আছে। আদরের ছোট বোন। ফোন অফ করে বললাম, এবার বল তো শুনি, কি হয়েছে তোর? আদিত্য কি বলতে যাবে, হাজেরা চা নিয়ে এলো। এত শীঘ্র চা বানালো কিভাবে, আমি অবাক হলাম। দেখলাম আদিত্য অবাক হয়ে হাজেরার মুখের দিকে চেয়ে আছে। চা দিয়ে হাজেরা চলে যেতেই আদিত্য বলল, মামা, আমি এই মেয়েটাকে এর আগে দেখেছি। সে কি রে, কোথায় দেখেছিস? তোমাকে বলেছিলাম না, গত বছর আমি সুতারখালি গেছিলাম। হ্যাঁ, মনে আছে। মেয়েটাকে ওখানে দেখেছি। বলিস কি, তুই বলছিলি ওখানকার জেলেরা নাকি কাঁচা মাছ খায়? হ্যাঁ, খায়, তবে আরও অনেক কিছুই তারা করে। আমি দর্শনের অধ্যাপনা করেছি, কুসংস্কার প্রশ্রয় দিইনি। আমি বিশ্বাস করি সব কিছুর ব্যাখ্যা রয়েছে। আজ হোক কাল হোক বোঝা যাবে। আমার ভীষণ কৌতূহল হচ্ছিল। বললাম, খুলে বল। আদিত্য বলল, গত বছর যখন সুতারখালি যাই, আমার সঙ্গে আমার বন্ধু আদনান ছিল। আমরা ঠিক করেছিলাম খুব কাছ থেকে আমরা জেলেদের জীবন দেখব এবং জেলেপাড়ায় আগে থেকে খোঁজ খবর করে যাব না। কোনো উপজেলায় নেমে লোকাল বাসে চেপে কোনো নদীর ধারে নেমে পড়ব। এভাবে দাকোপ উপজেলায় নেমে লোকাল বাসে চেপে নিশিকাটি বলে একটা গ্রামে পৌঁছে গেলাম। গ্রামটা ভদ্রা নদীর পাড় ঘেঁষে, ছোট গ্রাম। আমি আর আদনান এক জেলে পরিবারে উঠেছিলাম। তো পরদিন খুব ভোরে আমার ঘুম ভাঙল। আদনান ঘুমিয়েছিল। আমি উঠে ভদ্রা নদীর পাড়ে গেলাম। নির্জন পাড়, বাতাসে কেমন আষ্টে গন্ধ। দেখি যে নদীর ধারে কয়েকজন লোক বসে আছে। গতকাল এদের জেলেপাড়ায় দেখেছি, তারা কাঁচা মাছ খাচ্ছে। কাঁচা মাছ? কি মাছ? এই ধর খলিশা, মেনি, চাপিলা। কাঁচাই খাচ্ছে? হ্যাঁ, কাঁচা, চিবিয়ে। কথাটা শুনে আমার মুখটা মনে হয় এখন সিরিয়াস দেখালো। আদিত্য বলল, আমার বমি বমি লাগছিল। ফিরে এলাম। রোদ উঠতে দেখি আদনানের খুব জ্বর। দুপুরে ওর জ্বর সারল। ও আর ওখানে থাকতে চাইল না। অগত্যে ফিরে এলাম। এই কদিন আগে আবার গেলাম। আমি জিজ্ঞেস করলাম, একা? হ্যাঁ, একা। আদনান সিলেটে, অন্যদেরও পেলাম না। গেলি কি কাঁচা মাছ খাওয়ার রহস্য ভেদ করতে? ঠিক তা না মামা। নিশিকাটি গ্রামটা কেমন টান ছিল। গত বছর ভোরের ভদ্রা নদীর ছবি তুলেছিলাম। ভদ্রার ওপারে বিস্তীর্ণ মাঠ। এত বড় মাঠ এর আগে দেখিনি। ঠিক যেন তেপান্তরের মাঠ।
গাছপালা নেই, আকাশের রঙও যেন কেমন গভীর ফিরোজা, কোনো চেঞ্জ নেই। তাই ভাবলাম পূর্ণিমায় নদী মাঠের ছবি তুলব। এবার পূর্ণিমা হিসেব করে রওনা দিলাম। এবারও সেই জেলে পরিবারেই উঠেছি। রাতে ঘুমালাম না। মাঝরাতে ভদ্রার পাড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে দিনের মতো আলো, পাড়ে উল্টোনো নৌকা, একটা নৌকায় হেলান দিয়ে বসে রইলাম। হাতে তোমার দেওয়া 18 মেগার ক্যানন ইউএস এমটা। মাঝে মাঝে ছবি তুলছিলাম। ওপারে তেপান্তরের মাঠ চাঁদের আলোয় ভেসে যাচ্ছিল। এমন সময় একটা বড় মাছ ভেসে উঠে আবার ডুবে গেল। অনেক বড় মাছ, এই ধরো একটা নৌকার সমান। মাছটা রুই মাছের মতো দেখতে। আমি তো অবাক, তবে ছবি তুলে নিলাম। তখনই অদ্ভুত এক আওয়াজ শুনতে পেলাম। দেখলাম জেলেপাড়ার সবাই অদ্ভুত আওয়াজ করতে করতে ছুটে আসছে। এই ধরো 200-300 হবে। দলটায় ছেলেবুড়ো সবাই আছে। তারা পানির কাছে এসে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু পানিতে পড়ার আগে এক একজন রুই মাছ রূপান্তরিত হল। কি কি বলছিস তুই? হ্যাঁ, যা দেখেছি তাই বলছি। ভৌতিক দৃশ্যটা দেখে আমার শরীর জমে গেল। মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাব। নদী শান্ত, মৃদু রূপালী ঢেউ। একটু পর ঝাঁক ঝাঁক রুই মাছ ডলফিনের মতন লাফালাফি করতে লাগল। ছবি তুলে নিলাম। অনেক মাছ, এই ধর কয়েক হাজার। আবার সেই বড় রুই মাছটা ছোট তিমির মতন ভেসে উঠল। ছবি তুলে নিলাম। আমার হাত কাঁপছিল। হঠাৎ দেখলাম রুইয়ের ঝাঁক দ্রুত তীরের দিকে আসতে লাগল। তীরে উঠেই সবকটা মাছ ভয়ঙ্কর রূপ ধরল। ভীষণ বিভৎস, কি বলবো। হলুদ লম্বা কান, মাথায় ছোট্ট লাল রঙের শিং, সারা শরীরে সোনালি রোম। তারা উলুধ্বনির মতন শব্দ করে আমার দিকে তেড়ে আসতে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। মুখ ফসকে বেরিয়ে গেল। তারপর আমি উঠে দৌড় দিলাম। উঁচু পাড়ে উঠে একবারও পিছনে না তাকিয়ে রুদ্ধশ্বাসে দৌড়াতে থাকি। এবড়ো খেবড়ো রাস্তা, ওপাশে একটা খাল। খালটা আড়াআড়ি পেরোতেই ক্যামেরা ছিটকে পানিতে পড়ে যায়। পিছনের ওরাও খালের পানিতে ঝাঁপিয়ে পড়েছে। মুখ দিয়ে সেই অদ্ভুত স্বর করছে। তারপর আমি কিভাবে খাল পেরিয়ে করলা আর কলমি শাকের ক্ষেত আর শিরিষের জঙ্গল পেরিয়ে পিচ রাস্তায় উঠে এলাম বলতে পারব না। দৌড়াতে দৌড়াতে টের পেলাম শেষ রাত। তখনও দৌড়াচ্ছি, আন্দাজে। আধা কিলোর মতন দৌড়ানোর পর আজান শুনতে পেলাম। তখন পিছনে ওদের আওয়াজ কমে এলো। একটা মসজিদ চোখে পড়ল। মসজিদের সামনে গিয়ে হুমড়ি খেয়ে পড়লাম। তারপর মনে নেই। জ্ঞান ফিরলে দেখি মাথার কাছে মুয়াজ্জিন সাহেব বসে দোয়া দুরুদ পড়ছে। সব শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন। তারপর বললেন, নিশিকাটি গ্রামের নাম বাপদাদার আমলে শুনছি অনেক বছর আগে ছিল, এখন আর নাই। বন্যায় নাকি ভেসে গেছে। তিনিই টাকা পয়সা দিয়ে আমাকে খুলনার বাসে তুলে দিলেন। ওহ, আমি কি বলবো ভেবে পাচ্ছি না। ঠিক তখনই ফোন বাজল। শবনম। হ্যাঁ, বল। শবনম থমথমে গলায় বলল, ভাইজান, আদিত্যকে এক্ষুনি বাড়ি আসতে বল। ও যদি এখন না আসে তাহলে যেন সারা জীবনে না আসে। ঠিক আছে, পাঠাচ্ছি, বলে ফোন অফ করে দিলাম। বললাম, শোন আদিত্য, তুই এবার বাড়ি যা। তোর মা খেপেছে। আবার আসিস, তখন ঘটনাটার একটা ব্যাখ্যা দাঁড় করাবো। আদিত্য উঠে দাঁড়াল। ওকে ভাঙতে কিছু টাকা দিয়ে দরজা অবধি পৌঁছে দিলাম। তারপর দরজা বন্ধ করে গেস্ট রুমে উকি দিলাম। সাদেক মিয়া ভোস ভোস করে ঘুমাচ্ছে। তবে গেস্ট রুমে আতরের তীব্র গন্ধ পেয়ে অবাক হলাম। আমার ঘরে যেতেই বাজে একটা আষ্টে গন্ধ। মনে পড়ল, আদিত্য নিশিকাটি গ্রামে হাজেরাকে দেখেছে বলল। আসলে আদিত্যর কোনো কারণে হ্যালুসিনেশন হয়েছে। ভারী সেন্সিটিভ ছেলে। হাজেরার রান্নার কদ্দুর কি হলে সাদেক মিয়াকে ডেকে খেতে বলবো। রান্নাঘরে গেলাম। রান্নাঘরে হাজেরা নেই। ডালের চুলো বন্ধ। ভাতের হাঁড়ি বারান্দায়। বারান্দায় হাজেরা নেই। বাকি রুমগুলো দেখলাম। নেই। বাথরুমে নেই। ও বাইরে যায়নি তো? না, আমার ঘরে আমি যে চেয়ারে বসেছিলাম সেখান থেকে মেইন গেটটা দেখা যায়। না, কেউ বেরিয়ে যায়নি। জেসমিনকে ফোন করলাম। হাজেরা কি তোমার ওখানে? না মামা। আশ্চর্য। কেন, আপনার ওখানে নেই? না। আচ্ছা, তোমায় সব পরে জানাচ্ছি। আচ্ছা। ইন্টারকমে নিচে ফোন করলাম। জামাল ধরল। বললাম, 7B3-র কাজের মেয়েটি কি নিচে নেমেছে? না স্যার। তুমি শিওর? জি স্যার। বেশ খানিকটা স্তম্ভিত হয়ে রিসিভার রেখে দিলাম। আদিত্যর তাহলে হ্যালুসিনেশন হয়নি। আমার কি হচ্ছে? আমি হাজেরাকে দেখছি না কেন? ওয়াল ক্লকের দিকে তাকালাম। 1টা বাজতে 5 মিনিট। গেস্ট রুমে ঢুকলাম। বিছানার ওপর বসে আছে সাদেক মিয়া। কানে সিটি সেলের একটা সস্তা সেট ঠেকিয়ে কার সঙ্গে ফোনে কথা বলছে। সেটটায় আবার লাল সুতলি বাঁধা। সাদেক মিয়া বলল, আচ্ছা, আমি আইতেছি। তুমি আধামন চুন সংগ্রহ করো সালামত। তারপর ফোন অফ করে আমার দিকে তাকিয়ে সাদেক মিয়া বলল,
স্যার আমারে এক্ষুনি একবার মানিকগঞ্জের ঘিওর যাইতে হবে, মৌলবী সুলেমান মুন্সির পুকুরে জিনিসটা দেখা গেছে। দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা যাও, তার আগে একটু ভাত মুখে দিয়ে যাও। সময় নাই স্যার, সন্ধ্যা নাগাদ জিনিসটা ভাইসা উঠব, তখনই চুন পড়া ছিটাইতে হইব। বলতে বলতে সাদেক মিয়া বিছানা থেকে নেমে গেস্ট রুমের বাইরে বেরিয়ে এলো। বলল, আমার ব্যাগখান কই স্যার? ও, তোমার ব্যাগ তো রান্নাঘরে, এসো দিচ্ছি। রান্নাঘরের মেঝের ওপর একটা রুই মাছ পড়ে আছে, বেশ বড় মাছ। আমার শরীর কেঁপে উঠল। সাদেক মিয়া বলল, জিনিসটা তাইলে এইখানে, বলে মাছটা ধরে ব্যাগে ভরল। তারপর বলল, আমি মাছটা নিয়ে গেলাম স্যার, এইটা এইখানে থাকলে মুসিবত আছে। আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। দরজার কাছে এসে সাদেক মিয়া বলল, আমি আবার আসমু স্যার, দেখলেন তো কেমন ব্যস্ত থাকি, তয় আপনার ছোট বইনের পোলায় হারা বছর আদার বাদারে ঘুইরা বেড়ায়, কি এর মধ্যে গিয়ে পড়ে, কি দেখে না দেখে, নিজেও ঠাউর পায় না। তারে এই তাবিলেখান দিয়েন স্যার, এই তাবিজ ধারণ না করলে হে বড় বিপদে পড়ব কইলাম। বলে শূন্য থেকেই একটা কাইতন লাগানো ছোট্ট রূপর তাবিজ আমাকে দিল। আমি কখনো কোনোদিনই এইসব তাবিজ কবজের মন্ত্র শক্তি কিংবা অতিপ্রাকৃত ঘটনায় বিশ্বাস করিনি। আজ আর তাবিজ না নিয়ে পারলাম না।